রংপুরে যেই শিক্ষক পরিবারের ৪ সদস্যকে হত্যা করা হয়েছে সেই খবরটি নিয়ে, কারণ নানা রকম খবর আসছে। এটি নিয়ে এক ধরনের অনেক মানুষের ভেতরে, বিশেষ করে স্থানীয়দের মধ্যে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে যে এই হত্যাকাণ্ডটি কিভাবে করা হলো, এর পেছনে কারণ কি ছিল, কারা জড়িত, সেই খবরও কিন্তু নানা গণমাধ্যমে নানাভাবে বিশ্লেষণ করছে। আমাদের সহকর্মী শাহ বাইজিদ আহমেদ যুক্ত হয়েছেন আমাদের সাথে। আমরা একটু তার কাছ থেকে সেই খবরে সর্বশেষ জানবো। শাহ বাইজিদ, ধন্যবাদ, যুক্ত হয়েছেন। আমরা জানি যে এই পরিবারের সকলেরই ময়নাতদন্ত সম্পূর্ণ হয়েছে এবং ময়নাতদন্তের পর যেটি আসলে আলোচনা, যে গতকালই আমরা দেখেছিলাম গণমাধ্যমে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে, ময়নাতদন্তের কাজে নিয়োজিত যে ডোম ছিলেন তিনি বেশ কিছু তথ্য দিয়েছেন। তার ভাষ্যমতে এটি হচ্ছে হত্যাকাণ্ডের পাশাপাশি মা মেয়েকে ধর্ষণ করা হয়েছে বলে তিনি এক ধরনের বক্তব্য দিয়েছেন, যেটি আবার ময়নাগাড়ি যিনি তদন্তকারী চিকিৎসক রয়েছেন তিনি আবার গণমাধ্যমকে বলেছেন যে এ ধরনের কোনো আলামত তারা পাননি। বিষয়টির আসলে সত্যতা কোনটা? দেখুন, যে এই যে এই ঘটনার কিন্তু শুরু থেকেই নানা ডালপালা মানে ছড়িয়ে যাচ্ছিল বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষের মুখে মুখে। এটি নিয়েই সাধারণ মানুষের কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। শুরু থেকে পুলিশের ভূমিকাও নিয়েও কথা বলছেন সাধারণ মানুষ। আর যে বিষয়টি আপনি তুলেছেন যে এই যে ফরেন্সিক রিপোর্ট এবং ডোমের বক্তব্য পারস্পরিক যে অমিল, সে বিষয়টি নিয়েও কিন্তু সাধারণ মানুষের মধ্যে এক ধরনের অবিশ্বাস এবং এক ধরনের কথা উঠেছে। ডোমের পক্ষ থেকে কালকে আমাদের ৭১-এ যে বক্তব্য দিয়েছে সেটি একান্তই ডোম সে বিষয়টি বলেছেন, কারণ তারও দীর্ঘদিনের কিন্তু অভিজ্ঞতা রয়েছে এবং অভিজ্ঞতার ভিত্তিতে তিনি হয়তো কথা বলেছেন। কিন্তু চিকিৎসক পক্ষ থেকে সেটি ফরেন্সিক রিপোর্ট ইতিমধ্যেই কিন্তু রিপোর্ট দিয়েছেন। সেই রিপোর্টে তিনি স্পষ্ট লিখেছেন যে তাদের যে শরীরে কোনো ধর্ষণের আলামত তিনি পাননি, এটি একেবারেই স্পষ্টভাবে বলেছেন। এবং একই সাথে এই মামলা যেহেতু এখন ডিবির কাছে গেছে, ডিবির যে ডিবিডিসি রয়েছে তিনি জানিয়েছেন যে চিকিৎসকের যে বক্তব্য সেটি দেখছেন, পাশাপাশি আরো অধিকতর তদন্ত করার জন্য বেশ কিছু চিকিৎসকের পরামর্শ তারা নিচ্ছেন। এবং আজকে কিন্তু দিনভর নানা জায়গায় পুলিশের পক্ষ থেকে এই অধিকতর তদন্তের জন্য বিভিন্ন স্থানে কিন্তু তারা গেছেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছেন। ওই দিন, ঘটনার দিন, আশেপাশে যে প্রতিবেশী রয়েছে সেখানে তারা কথা বলেছেন। এখানে তারা যেটি বলছেন যে গতকালকে সীমান্ত দাস, যিনি যে দুইজন আটক হয়েছে, যার বিরুদ্ধে অভিযোগ, গ্রেফতার হয়েছেন, তাদের বন্ধু হলো সীমান্ত দাস। আমরা কিন্তু এর আগে কথা বলেছিলাম যে মুগ্ধ এবং সিদ্ধার্থ যে দুইজন কে গ্রেফতার করা হয়েছে, তার বাবা মার সাথে তারা জানিয়েছেন যে ওই দিন বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার ১১টা পর্যন্ত তারা বাসায় ছিল না। এবং কালকে যে ১৬৪ ধারা জবানবন্দি দিয়েছে তাদের বন্ধু সীমান্ত, যার বাড়িতে তারা মাঝে মাঝেই থাকেন, সেই বন্ধু তিনি জানিয়েছেন এবং ১৬৪ ধারার যে ম্যাজিস্ট্রেটকে জবানবন্দি দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে এই দুজনের শরীরের বিভিন্ন আঁচড় দেখেছেন, দাগ দেখেছেন। এটি বলেছেন সীমান্ত, যে মুগ্ধ এবং সিদ্ধার্থের শরীরে, বিশেষ করে সিদ্ধার্থের ডান পাশে, বাম পাশে অনেক নখের আঁচড় দেখেছেন, এটি বলেছেন সীমান্ত। এবং সীমান্ত আরেকটি বিষয় বলেছেন যে তার দুই বন্ধু পরবর্তীতে তার কাছে স্বীকার করেছেন যে তারা এই ঘটনা ঘটিয়েছেন। কিন্তু একটি বিষয়ে তানিয়া, যে এই ঘটনা যেখানে যে এলাকা একেবারেই জনবহুল একটি এলাকা, ঘনবসতিপূর্ণ এলাকা, শুধু একটি গলিতেই কিন্তু সেখানে প্রায় ৩০০ থেকে ৩৫০ মানুষের পরিবারের বসবাস এবং ৬০০ থেকে ৭০০। এই দুজনের আগের কোনো পূর্বের কোনো ক্রিমিনাল যে অফেন্স করার মতো কোনো অভিজ্ঞতা ছিল না, চুরি ছিনতাই বা বড় কোনো ঘটনার সাথে তারা জড়িত ছিল না।
সাধারণ মানুষের যেটা বক্তব্য যে এই দুইজনের পক্ষে কিন্তু এই হত্যাকাণ্ড এই ধরনের হত্যাকাণ্ড ঘটানোটা আসলে পুরোটি অস্বাভাবিক। বাজিদ, ধন্যবাদ আপনাকে। খাজা মঈনুদ্দিন, এই যে ঘটনাটি, এটা নিয়ে তো আমরা নানা ধরনের বক্তব্য হোক, তথ্য হোক আসলে আসছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি গণমাধ্যমগুলোও তো নানাভাবে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে। সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয়, এই ঘটনাটা কি আসলেই এই দুজন মানুষ ঘটিয়েছে, না এর পিছনে আসলে আরো অনেকে থাকতে পারে, পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা? এটা এই পর্যায়ে বলা আসলে মুশকিল, কারণ বাংলাদেশে অনেক ঘটনা আগেও ঘটেছে। আপনি আমাদের মেমোরিতে আসছে সাগররণী হত্যাকাণ্ডের কথা, 2012 সনে ঘটেছিল। সেটা কিন্তু এখনো রহস্যাবৃত। এখনো কেউ বলে ডাকাত, কেউ বলে মাদকাসক্ত, কেউ বলে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড, কেউ বলে যে পারিবারিক সমস্যা, নানাজন নানা কথা বলে। এই ক্ষেত্রে আমার মনে হয় ইটস টু আর্লি টু কমেন্ট। কিন্তু যেটা প্রথমত যেটা দুঃখজনক, যে একটা সমাজে দুর্ঘটনা ঘটতে পারে, দু একটা চুরি ছিনতাই ঘটতে পারে, দু একটা মানুষ হত্যার শিকার হতেই পারে, এটা মানে ঘটতে পারে, এটা কাম্য নয় কিন্তু ঘটতে পারে। কিন্তু এই ধরনের ঘটনা যখন ঘটে তখন এই সমস্যাটা অন্য জায়গায় আছে আসলে। কারণ আমরা ছোটবেলায় যে সমস্ত হত্যাকাণ্ডের কথা শুনছি, ডক্টর সালেহা হত্যাকাণ্ড আমার মেমোরিতে যেটা আছে, তারপর মনির ওই যে শারমিন রিমা হত্যাকাণ্ড, এরকম অনেকগুলো হত্যাকাণ্ড ঘটেছে। কিন্তু দেখেন, আদার দেন মনিরের যে ফাঁসি হওয়া, অন্য অনেকগুলো ঘটনায় ঠিক সেরকম সাগরা মোর্শেদ কিলিং ঢাকাতে এখন পর্যন্ত কোনো হদিস হয় নাই। এগুলো না হওয়ার পরে এই ধরনের এলিমেন্ট যারা, তারা এক ধরনের এনকারেজ হয়। দুটো ব্যাপার, একটা হচ্ছে যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে জড়িত তারা এনকারেজ হয়, আর একটা হচ্ছে হিট অফ দ্য মোমেন্ট যারা করে ফেলে, তখনও তার নিজের অজান্তে একটা জিনিস কাজ করে যে অনেকে তো ঘটাইছে, কিছু তো হয় নাই। তো এইটা ইনস্টিগেট করে থাকতে পারে। আরেকটা হলো যে ঠিক আছে, আল্লাহ না করুক, এটা ঘটে গেছে যখন, তখন এটা খুব ট্রান্সপারেন্ট ইনভেস্টিগেশন এবং মানুষকে সত্যগুলো জানানোটা খুব জরুরি। এই জায়গায় একটি প্রশ্ন অনেকে করেছেন যে এই যে আমরা দেখলাম যে এই ঘটনার পর, বা এই ঘটনা হয়তো এখন সামনে বলে আলোচনা বেশি হচ্ছে, কিন্তু এই ধরনের ঘটনাগুলো যখন আরো হচ্ছে বা হয়েছে, তদন্তের আগে এক ধরনের কমেন্ট প্রশাসনের পক্ষ থেকে চলে আসে। এটিকে অনেকটা তদন্তটি সুষ্ঠু করবার, অথবা তদন্তটি কি সঠিকভাবে পরিচালিত সামনের দিনগুলোতে হওয়ার ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে আসলে সঠিক, নাকি আসলে সময় নিয়ে বিষয়টা জানানো দরকার? তদন্তর সাথে যারা জড়িত এবং প্রশাসনে যারা আছেন তাদের তো মুখ বন্ধ করা একদম অপরিহার্য, কারণ তারা তো ওই ইনভেস্টিগেশন প্রসেসে আছেন। ধরেন আজকে আমি বললাম যে মিস্টার এক্স স্বীকার করলো যে আমি কিলিং করেছি, এইটা যদি আমি ডিসক্লোজ করি, কাল সকালে দেখা গেলো যে সে আসলে মায়ের ধরের ভয়ে বা যে কোনো ভয়ে মুহূর্তে বলেছে, তখন তো সত্যটা পাল্টে যাচ্ছে। সুতরাং এটা কমপ্লিট হওয়ার আগে কথা বলা উচিত না। আরেকটা হলো যে এই তদন্ত পর্যায়ে কথা বলা আরেকটা কারণে অনুচিত, সেটা হচ্ছে বিচার তো জজ সাহেব করবেন, বিচার তো এই ইনভেস্টিগেশনে যারা আছেন তারা করবেন, ডাক্তার সাহেব বিচার করবেন না, পুলিশ বিচার করবে না। সুতরাং এই জিনিসটা একটা প্রসেস পর্যন্ত অপেক্ষা করা দরকার। এখন অপেক্ষা কেন করি না? আমাদের পূর্ব অভিজ্ঞতা যে যিনি বা যারা এগুলো করছেন, আস্থার সংকটটা সেখানে থেকে যায়। আর আমি একটা জিনিস বলা দরকার, মিডিয়াতে এই বিষয়ে উন্নতি অনেক হয়েছে, কোনো সন্দেহ নাই, কিন্তু মিডিয়া রিপোর্টিংয়ের ক্ষেত্রেও এটা খুব বিচারাধীন বিষয়, তদন্তাধীন বিষয় এবং চলমান ঘটনা, এটা বুঝে বুঝে সুনির্দিষ্টভাবে রিপোর্ট করা উচিত। আমাদের রিপোর্টার যেভাবে বললেন, উনি খুব প্রফেশনালি জিনিসটি বলেছেন, এটা সর্বত্র পরিলক্ষিত হয় না, এটাও খুব কেয়ারফুল হওয়া দরকার। অবশ্যই অবশ্যই। রাশেদুল ইসলাম রাশেদ, এই যে এই ঘটনার মধ্য দিয়ে আইন শৃঙ্খলার একটি বড় আসলে, আমরা এর আগেও কয়েকটি ঘটনা আসলে দেখেছি, এবং পাশাপাশি এখনকার যে অবস্থা তা নিয়ে আপনারা এর আগেও অনেকবার আইন শৃঙ্খলা অবনতির কথা বলেছেন। আসলে সেই জায়গায় আমাদের আরো শঙ্কা বৃদ্ধি হলো কিনা? অবশ্যই তানিয়া, আপনি যেমনটি বলছিলেন এবং আমরা যে এতক্ষণ ধরে যে বিশ্লেষণগুলো শুনছিলাম এবং রিয়েল তথ্যগুলো যেগুলো উঠে আসছে আস্তে আস্তে, সেগুলো তো আমাদেরকে খুব ভাবিয়ে তুলেছে। এবং আপনি খেয়াল করবেন এখানে যে এই 4 জন হত্যাকাণ্ড এবং এটি যে কায়দায় হত্যাকাণ্ড ঘটেছে, আমরা শুধু পত্রিকার পাতায় বা সংবাদ মাধ্যমগুলোতে শুনি যে ফিল্মি কায়দায় হত্যা করা হয়েছে। এখানে আমার কাছে মনে হয়েছে যে এই সকল জল্পনা কল্পনা যেগুলো চলমান আছে, এই সবকিছুকে হার মানিয়েছে। আপনি দেখবেন যে এখানে বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে, এখানে ইয়াবা সেবন সংক্রান্ত আলোচনা আসছে, এখানে ফরেনসিক রিপোর্টে যদিও এখন পর্যন্ত ক্লিয়ার হয়নি আর কি যে ধর্ষণের ঘটনা ঘটেছে কিনা, এবং এখানে শরীরে আঁচড়ের ঘটনাগুলো আসছে। তার মানে এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। এবং আমাদের দেশে দুঃখজনক হচ্ছে কোনটি, যে একটি ঘটনা যখন ঘটে সেটার এগেনস্টে পরবর্তী পদক্ষেপটা কোন কোন জায়গাগুলো সবচেয়ে বেশি খেয়াল করা দরকার, কোন কোন জায়গাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া দরকার, সেটি কিন্তু হচ্ছে না। আপনি দেখুন যে এখানে
আমাদের দেশে এটা দীর্ঘদিন যাবতই তো একটি আলোচনার বিষয় যে সংখ্যালঘুদের উপর কোনো কোনো মহল ঘটনা ঘটিয়ে সেগুলোকে দায় চাপানোর চেষ্টা, নানান ঘটনাগুলো ঘটে। তাহলে তো এই জায়গাগুলোকে নিরাপদ করার ক্ষেত্রে এই জায়গাগুলোকে খেয়াল করা দরকার অত্যন্ত জোরালো ভাবে আর কি। এই জায়গাটা কিন্তু ঘটেনি। এবং আমি কিন্তু আরো গত কয়েকদিন আগে কয়েকটি মিডিয়াতেও বলেছি যে গাজীপুরে যে হত্যাকাণ্ডটা ঘটলো এবং আজকেও একটি হত্যাকাণ্ডের খবর ইতিমধ্যে, আজকেও একটি এরকম স্বর্ণের দোকান কেন্দ্রিক ঘটনা এসেছে। তাহলে এই যে জায়গাগুলো, কোন কোন জায়গাগুলো আমাদেরকে ফোকাস করতে হবে এবং একটা ঘটনা ঘটে যাওয়ার পর দৃষ্টান্তমূলক শাস্তি সহ একটা নতুন কিছু সামনে হাজির করতে না পারলে, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে যদি আপনি নিয়ন্ত্রণের দিকে না নিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু তখন সমাজে অপরাধ প্রবণতা আরো ব্যাপক হারে আপনার ঠিক এই জায়গার প্রশ্নটি আমি একটু ওয়াদুদ ভাইয়াকে করতে চাই। আইন শৃঙ্খলা অবনতির যে বিষয়টি, সেটিও আসলে সরকার অনুধাবন করে কিনা? সরকার না, এটা আমি ওয়াদুদ ভাইয়াকে প্রশ্ন করেছি। ওকে, ওয়াদুদ ভাই মনে হয় মিউট হয়ে আছে। হ্যাঁ, ধন্যবাদ। জি, সরকার অনুধাবন করে, কিন্তু তার পাশাপাশি একটা সরকারের কাছে একটা, বা যারা সচেতন মহল তাদের কাছে একটা ব্যাখ্য আছে। 15-16 বছরে যে বাংলাদেশে একটা ডিজাস্টার গেছে, আইন শৃঙ্খলার অবনতি বা পুলিশকে যেভাবে দলীয়করণ করা হয়েছে, এবং যেখানে পুলিশের মধ্যে একটা বিশাল অনিয়ম অব্যবস্থাপনা ছিল, ঠিক তেমনি যেমন বিচার ব্যবস্থায় যেমন অনিয়ম অবস্থাপনা ছিল, এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এসে এটাকে রিকভার করতে পারে নাই বা কোনো ইনিশিয়েটিভও নিতে পারে নাই। শুধু পুলিশের পোশাক পাল্টিয়েছে, এছাড়া আর কোনো অগ্রগতি আমরা দেখিনি। কিন্তু বর্তমান সরকার এসে এই 6 মাসের মধ্যে এই 18 বছরের সমস্যা, আইন শৃঙ্খলা অবনতির সমস্যা, এটাকে 6 মাসের মধ্যে সরকার যে এটাকে রিকভার করা সম্ভব নয়, এটাও সরকার মনে করছে। আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে এটা যেমন মনে করছে, এটা রিজনটাও সরকার বা আমরা মনে করছি। আপনি দেখেন যে আগস্টের পরে, জুলাই আন্দোলনের পর আগস্টের পর থানায় যেভাবে হামলা হয়েছে, পুলিশ মারা গিয়েছে বা ইত্যাদি অস্ত্র লুটপাট হয়েছে, এত কিছুর পরে এই 6 মাসের মধ্যে পুলিশকে আপনি আইন শৃঙ্খলা বাহিনীকে করার কোনো আপনার ইলেকট্রনিক্স কোনো ফাস্ট নেই, অথবা পদ্ধতি, আপনার কি বলে এটাকে, জাদুঘরি কোনো ব্যবস্থা নেই। এটাকে আস্তে আস্তে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে আইন শৃঙ্খলা অবনতি এই সরকারের আমলে হয়েছে এটা বলা যাবে না। এটা আমাদের উত্তরাধিকার সূত্রে আমরা পেয়েছি এবং সেটাকে আমরা রিকভার করার চেষ্টা করছি। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর নিয়ে আসলে কথা বলছিলাম। আমরা জানি আজকে একটি আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ঈদে মিলাদুন্নবী আমরা সারা দেশব্যাপী উদযাপিত করেছি, সেখানে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তিনিও ছিলেন। দুজনের বক্তব্য নিয়ে যদি একটু আলোচনা করি, যেমন ভারপ্রাপ্ত মহাসচিব কিন্তু বলেছেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে আরও তৎপরতা দরকার, আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন রাতারাতি সেই পরিবর্তন সম্ভব নয়। রাশেদুল ইসলাম রাশেদ, আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা যে আলোচনাটা করছিলাম, সেখানে খোদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এই ধরনের বক্তব্য দিয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির জন্য তৎপরতা দরকার প্রশাসনের। অনেকটা আপনাদের সাথে আসলে তার বক্তব্য কিছুটা মিলে যায়। দেখুন, এখানে এই দশকের সবচেয়ে হাস্যকর এবং প্রহসনের বক্তব্য বা টার্ম হতে চলেছে যে রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন সম্ভব নয় এটি। কারণ একটা সরকার 6 মাস পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত এটাকে রাতারাতি বলা যাবে না। তার আপনি এটি যদি আমরা প্রথম মাসের আলোচনা করতাম, তৃতীয় মাসের আলোচনা করতাম, সেটি হতো। কিন্তু একটা জায়গা না, অনেকগুলো জায়গা না, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যেটি, যে আইন শৃঙ্খলা, যেটি একটি সরকার আসার সাথে সাথে তার প্রথম পদক্ষেপটা কি থাকে, তিনি দেখবেন যে মানুষের অধিকার, একবারে বেসিক নিডস যেগুলো, সেগুলোকে আগে দেখবেন, দেন বেশি গুরুত্ব দেখবেন আইন শৃঙ্খলা। তো সেই দুটো জায়গাতেই তো সংকট বেড়ে গেছে এবং মারাত্মকভাবে সংকট তৈরি হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির। এখন এটি যদি উনি বলেন যে রাতারাতি এই পরিবর্তন সম্ভব নয়, আবার অর্থমন্ত্রী বলছেন, বিভিন্ন মন্ত্রণালয় থেকে বলছেন, জ্বালানি মন্ত্রীরা বলছেন যে 2 বছর লাগবে আমাদের বিদ্যুৎ সমস্যার সমাধান হতে, গ্যাস সমস্যার সমাধান হতে, এই টাইপের বক্তব্য না এখন আর এগুলো মানাচ্ছে না। এগুলো এখন বাদ দিয়ে ওনারা একেবারে চুপ থাকলেই
মানুষ হয়তো মনে করবে যে না, তারা যে ভুলটা বুঝতে পেরেছে এবং তাদের পক্ষ থেকে আর বক্তব্য আসলে দেওয়ার মতো কিছু নাই। এগুলো আমি মনে করি যে এগুলো আমাদের আলোচনার টপিক থেকেও আসলে বাদ দেওয়া উচিত। আমার কাছে এটুকু মনে হয় আর কি, তানিয়া। আচ্ছা, ওয়াদুদ ভূঁইয়া, আপনি রাশেদুল ইসলাম রাশেদের সাথে নিশ্চয়ই দ্বিমত পোষণ করবেন। অবশ্যই দ্বিমত পোষণ করছি। এই যে ধরেন আজকে নেপালে যে মানে মানে সুনামির মতো বন্যা হলো, ভূমিকম্প হলো, এখানে যেই মানে স্থাপনাগুলো নষ্ট হয়েছে, বাড়িগুলো মানে ধ্বংস হয়েছে, স্থাপনাগুলো ধ্বংস হয়েছে, রাস্তাঘাট ধ্বংস হয়েছে, এগুলো কি আপনি মনে করেন নেপালে রাতারাতি বা 6 মাসের মধ্যেই এই বাড়ি নির্মাণ শেষ হয়ে যাবে? এই মানুষের পরিবারগুলোর যে ধ্বংসযজ্ঞ, সে অবস্থা থেকে রিকভার করতে পারবে? এখন এই কথাটাই আমি একটু আগেও বুঝাতে চেষ্টা করেছি যে আওয়ামী লীগের সময়ে এবং অন্তর্বর্তীকালীন ইউনিট সরকারের সময়ে যে অবস্থাটা বাংলাদেশে হয়েছে প্রায় 18 বছর, এবং 111কেও আপনাকে ধরতে হবে, 111ও যদি ধরেন তাহলে 20 বছরে বাংলাদেশের যে একটা অবকাঠামোগত, আইন শৃঙ্খলাগত ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে, এই অবস্থার থেকে মানে রাতারাতি কথাটা হলো একটা আমাদের মানে গদবাঁধা কথা। এই গদবাঁধা কথাটা একটা উদাহরণ, উপমা দিয়ে বলাই যায় যে এই সময়ের মধ্যে 18 বছরের জঞ্জাট, 18 বছরে যে অর্থ দেশ থেকে নিয়ে গেছে, 18 বছরে যে বিদ্যুৎ খাতের যে পঙ্গু করে দিয়ে গেছে, 18 বছর অর্থনৈতিকভাবে ধ্বংস করে দিয়ে সকল দেশের টাকা বিদেশে পাচার করেছে, আইনশৃঙ্খলার বাহিনী এখন ইনএক্টিভ হয়ে গেছে 18 বছর, এবং আইনশৃঙ্খলা বাহিনী যে দৌরাত্ম্য চালিয়েছিল, নির্যাতন, নিপীড়ন, গুলি মানুষের উপর চালিয়েছিল, সেই অবস্থায় থেকে ফিরে আসার পরে আমরা কি দেখতে পাচ্ছি? 18 বছরে যাদেরকে রিক্রুট করা হয়েছে তারা সবাই সেই পতিত ফ্যাসিস্ট সরকারের লোক। এখন কাকে আপনি সঠিক জায়গায় বসাবেন? নতুন রাতারাতি নিয়োগ দেওয়া সম্ভব নয়। নিয়োগ দিয়ে তো আপনি আইজি বানাতে পারবেন না, নিয়োগ দিয়ে তো ডিআইজি জন্ম দিতে পারবেন না। ডিআইজি জন্ম দিতে হলে তো তাকে 15 বছর 20 বছর সময় লাগবে, আইজি জন্ম দিতে হলে তো সময় লাগবে। অতএব এখন সব জায়গায় মানে সিভিল ব্যুরোক্রেট বলেন আর পুলিশ বলেন, সর্বত্রই আপনার মানে দায়িত্বশীল ভূমিকা পালন করার মতো কেউ নেই। এখানে তানিয়া, আমার একটু কথা আছে এই টপিকে। জি, আমি শেষ করি, তারপরে আসেন যে এই অবস্থায় যে সরকার একটা বিধ্বস্ত দেশকে টেনে ক্রান দিয়ে টেনে উঠিয়ে আনার চেষ্টা করছে, সেখানে বিরোধী দল সহ আমি মনে করি সচেতন নাগরিকদের বাহবা দেওয়া উচিত, সহযোগিতা করা উচিত, সমর্মিতা জানানো উচিত, হাত বাড়িয়ে দেওয়া উচিত সহযোগিতার। তা না করে 4জন মানুষ মারা গিয়েছে অথবা এক জায়গায় চিন্তা হয়েছে, সেটা বাংলাদেশের একটা নিত্যনৈমিত্তিক ঘটনা, বাংলাদেশের অতীতকালে, তাহলে সেটাকে আপনি কি বলছেন যে সরকার দায়ী, ব্যর্থতা আইন শৃঙ্খলার? আপনি একটু আগে আমার সাংবাদিক ভাই বলছেন সাগর রুনি হত্যা, এতটা বছর গেল সাগর রুনি হত্যার কোনো কুল কিনারা হলো না, কোনো কিছু হলো না। সেই ক্ষেত্রে আপনার রংপুরের 4জন হত্যাকাণ্ডের পরপরই কিন্তু সাথে সাথে উদিন দা কয়েক ঘন্টা তাদেরকে, আসামিদেরকে রিকভারি করা হয়েছে। এখন তদন্তে দেখা যাবে যে এরা সঠিক আসামি কিনা, বা এরা কোনো মিথ্যা কথা বলছে কিনা বা বাড়তি কথা বলছে কিনা, এটার জন্য তো সময় দিতে হবে। এটার জন্য তো পুলিশের কি এমন স্বার্থ যে পুলিশ মিথ্যা কথা সাজিয়ে সামনে আনবে? এখন কেউ একজন প্রশ্ন করেছে বা অনেকে প্রশ্ন তুলছে, পুলিশের তো তাড়াতাড়ি রাতারাতি ঘোষণা দেওয়ার কি দরকার ছিল? পুলিশ রাতারাতি এত কথা বলার কি দরকার ছিল? তদন্তে কি হচ্ছে না হচ্ছে, পুলিশ যদি মুখ না খুলে জনগণ তো অশান্ত হয়ে উঠে। যে কোনো একটা অ্যাক্সিডেন্টে আমরা তো অস্থির থাকি, কেন ঘটলো, কি জন্য ঘটলো, জনগণ জানতে চায়। সেই জন্য জনগণকে জানানোর জন্যই পুলিশের একটা দায়িত্ব আছে যে পুলিশ তার কি ভূমিকা পালন করেছে, কতটুকু করেছে, কি পেয়েছে। পুলিশ তো নিজের কথা বলেনি, পুলিশ বলেছে ধৃত আসামিদের বক্তব্যটাই তুলে ধরেছে, ওই বক্তব্যটাই যে সঠিক এটাই তো পুলিশ রায় দেওয়ার মালিকটা, রায় দেয়নি, এটা দিবে জাজ সাহেব। অতএব পুলিশ তার গতিতে আগাচ্ছে, সেটা টাইম টু টাইম জনগণকে, ভিকটিমের লোকজনকে, আতঙ্কগ্রস্ত মানুষকে, শোকাহত মানুষকে তারা সান্ত্বনা দেওয়ার জন্য হোক, তথ্য মানে প্রদানের জন্য হোক তারা বলছে। এটা যদি না বলে পুলিশ, সরকার যদি মুখ বন্ধ রাখে, আমার রাশেদুল ভাই যেটা বললো, তাহলে সরকার যদি মুখ বন্ধ রাখে, পুলিশ যদি মুখ বন্ধ রাখে, দেশের মানুষ কি আশায় আগাবে, কি আশায় বসে থাকবে? রাশেদুল ইসলাম রাশেদ, বিষয় তো বলতে হবে।
এখানে ওয়াদুদ ভাই যেটি বলছেন যে সরকার, আমি বলছি যে আমারটা কোট করেছেন যে আমি বলছি যে সরকার প্রয়োজনে মুখ বন্ধ, এটা বলি নাই। মানে আপনি এরকম অযৌক্তিক অবাস্তব কথা বলে মানুষকে আপনি আরো খেপিয়ে তুলছেন, মানুষের মধ্যে আবার মানে কষ্টবোধ বাড়িয়ে দিচ্ছেন আর কি। সেই জায়গা থেকে প্রয়োজনে তারা কথা না বলে চুপ থাকলে অন্তত পক্ষে মানুষের পর কানটা চালাপালা হতো না আর কি। এখানে দেখুন যে ওয়াদুদ ভাই যেটি বলেছেন যে বিগত 17 বছরের জঞ্জাল সারাতে সময় লাগবে অথবা রাতারাতি পরিবর্তন হবে না। আরে আশ্চর্য, আপনার যেখানে প্রশাসন বিগত 17 বছরের জঞ্জাল নিয়ে আপনি চালাবেন কেন? আপনি এই প্রশাসনকে প্রয়োজনে বাদ দিয়ে দেন, অ্যাডহক কমিটি করুন, আপনি প্রয়োজনে অন্য কোনো ফরম্যাটে আনুন এখানে। সেটার কি উদ্যোগ নিয়েছেন আপনি? কি ফরম্যাট রাশেদ ভাই বলেন তো, কি ফরম্যাট আপনি সাজেস্ট করেন না? আপনি বসুন সেগুলো নিয়ে। কি ফরম্যাট বসা তো হচ্ছে, যেমন ফরম্যাট কি এটা? এখানে শুনুন আমার কথাটা শেষ করতে ভাই আমাকে একটু ফ্লোর দেন। আপনাদের যে ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী বানালেন হামিদুল হক আজাদ, ওই আজাদ সাহেব, হামিদ সাহেব যে কালকে পরশু স্টেটমেন্ট দিল, এই 6 মাসে প্রায় 600 লোক গুম হয়েছে। না গুম হয়েছে না, তিনি সেটা দুঃখ প্রকাশ করেছেন যে কেন তাহলে আপনারা কেন এই ভুলটা করছেন? না সেটা একজনের ভুল হতে পারে, তিনি সেটা অস্বীকার করেছেন। অস্বীকার করুক বা দুঃখ প্রকাশ করুক, কিন্তু উনি তো বলেছেন। তাহলে বলার আগে তো উনি জানেন না, তথ্য জানেন না। তাহলে আপনারা একটা ছায়া ভাই আমাকে শেষ করতে দেন, আমাকে রাশেদ ভাই আমাকে শেষ করতে দেন, শেষ করতে দেন, আমি শেষ করি তারপরে বক্তব্য দিন। আপনি সরকার গঠন একটা ছায়া সরকার বানিয়েছেন। আপনার ছায়া সরকারের প্রধানমন্ত্রী ডক্টর শফিক, স্বরাষ্ট্রমন্ত্রী আজাদ। এই আজাদ সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী কি বললেন? অতএব বাস্তব স্বরাষ্ট্রমন্ত্রীও তো আপনাকে সত্যিটা বলতে চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। এখানে ওয়াদুদ ভাই আমি যেটি বলেছি যে আপনি হামিদুর রহমান আজাদ কি বলেছেন সেটি, তার বক্তব্য আপনাকে নিতে হলে আপনাকে অবশ্যই তারপর পরবর্তী বক্তব্য তাৎক্ষণিক কিছুক্ষণ পরেই তিনি বক্তব্য দিয়েছেন যে আসলে বিষয়টি মিস্টেক হয়েছে আর কি কারণে মিস্টেক হয়েছে সেটাও তিনি বলেছেন। কিন্তু ওই সংখ্যাতাত্ত্বিক ঘটনাটি গুমের না হয়ে অপহরণের অভিযোগ সংক্রান্ত, এবং এটি আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে বা বিরোধী দলের পক্ষ থেকে কোনো অভিযোগ নয়, এটি পত্রিকায় প্রকাশিত রিপোর্টকে তিনি কোট করতে গিয়ে স্লিপ অফ টাং হয়েছে, সেটি ইস্যু নাই। আমি বলতে চাচ্ছি যে আপনি বিরোধী দল কি করলো, বিরোধী দল কেন ব্যর্থ হলো, এই টাইপের আলোচনা আপনাদের বিএনপির পক্ষ থেকে প্রচার করা হচ্ছে, এটি হাস্যকর এবং বাংলাদেশের ইতিহাসে এই টাইপের বক্তব্য আমার কাছে মনে হচ্ছে যে মানুষের কাছে আরো বেশি ভালনারেবল পরিস্থিতির দিকে নিয়ে যাবে। এখন আমি যেটি বলতে চাচ্ছি যে আপনারা যে বলছেন একই কথা বারবার, যা 6 মাস ধরে খালি একই কথা শুনছি যে 17 বছরের জঞ্জাল আমাদেরকে হাঁটতে দিচ্ছে না, এখনো সেই প্রশাসন আছে। আরে সেই প্রশাসন আপনি কেন রাখবেন? আপনি তাদেরকে ছাঁটাই করুন, বাদ দিয়ে দেন। ঠিক আছে, আমার কথা শেষ করতে দেন। আমার কথা শেষ করতে দেন। আপনি বাদ দিয়ে কাকে বসাবেন? না আমার কথা শেষ করতে দেন, আমি কথা বলছি। এটার উত্তর দেন যে উত্তর দিতেছি তো আমি। আপনি বারবার যদি মাঝখানে কথা বলেন, এই আচরণ করলে তো সমস্যা। আপনি মাননীয় সংসদ সদস্য একজন, আপনি কথা বলতে থাকি আমি, তারপর আপনি বলিয়েন আপনার সময় নিয়ে। আপনি 17 বছরের জঞ্জাল, আপনার কাছে যদি মনে হয় যে পুরনো প্রশাসন যারা আওয়ামী ফ্যাসিস্ট কায়েমের জন্য ভূমিকা রেখেছিলেন সেই লোকেরা এখনো অবশিষ্ট আছে, তাদেরকে আপনি ছাঁটাই করুন। প্রয়োজনে এখানে অ্যাডহক ভিত্তিতে কাউকে নিয়োগ দেন, অথবা এখানে আপনি বিকল্প কোনো ফরম্যাট করুন। এবং এটা যদি আপনি মনে করেন যে না সরকার একাকী এই চিন্তাগুলো করতে পারছে না, প্রয়োজনে এই সংশ্লিষ্ট এক্সপার্ট কারা তাদের ওপিনিয়ন নেন, তাদেরকে আপনি বসুন নিয়ে এই টাইপের কথা এখন বলে আপনি মানুষকে, আমি আবারও বলছি যে হৃদয় ক্ষতবিক্ষত করছেন, এর বাইরে আর কিছু হচ্ছে না। এরপর আপনি বলেছেন কিছুক্ষণ আগে কি রংপুরের চারজন একই পরিবারের হিন্দু পরিবারের সদস্য, তাদেরকে হত্যাকাণ্ডের বিষয়টি এটি নিত্য নৈমিত্তিক ঘটনা। কি আশ্চর্য বললেন আপনি? এটা নিত্য নৈমিত্তিক হবে? এটা আপনি কালার করেছেন না, নিত্য নৈমিত্তিক ঘটনা বলিনি ভাই। আপনি যদি বারবার আমাদের দেশের আইন শৃঙ্খলা, তাহলে তো আমি কথা বলতে পারবো না। না আপনি তো ইয়ে করলে তো মানে না আপনি আপনার সময় আপনি বলবেন, আমি তো আপনার সময় বলি নাই। কি আপনি অসৌজন্যমূলক কথা বললে তো হবে না। আপনি আপনার সময় বলেন, নিত্য নৈমিত্তিক ঘটনা আইন শৃঙ্খলার কথা বলেন এবং আমাদেরকে কথা বলার সুযোগ করে না দেন, তাহলে আনেন কেন আমাদেরকে? শুনেন, আইন শৃঙ্খলা কমিটির নো আপনি এখানে আমার কথার মধ্যে কেন সাগর রুনির কথা বলেছি? আপনি কেন কথা বলবেন আমার কথার মধ্যে? আপনি বলেন, আমি কথা বলবো না। তাহলে বলেন সকল আমি কথা বলবো না এখানে। বলেন আই এম সরি। না আমি এরকম ইন্টারাপ্ট শুনবো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি একটু ইন্টারভিউ করি যদি আপনারা কিছু মনে না করেন। আপনাদের দুজনের কাছে আমরা একটা কমন প্রশ্ন আছে, দুজনের কাছে একই প্রশ্ন। সেটা হচ্ছে যে ধরেন আমরা সবকটা জিনিসকে যদি মিলাই, যে বাণিজ্যমন্ত্রী বলেছেন 2 বছর আগে ইলেকট্রিসিটি ঠিক হবে না,
এনার্জি মিনিস্টার বলেছেন যে সরকারি কর্মচারীদের বেতন দেওয়ার সাথে সুযোগ থাকবে না। অর্থমন্ত্রী বলেছেন, আগেও বলেছিলেন, নতুন করে বলেছিলেন যে কতগুলো অর্থনৈতিক সমস্যা খুব শীঘ্র যাচ্ছে না। এই সব কয়টা যদি মিলাই, এবং আইন শৃঙ্খলার ব্যাপারে যে অনেকে বলেছেন সময় লাগবে ইত্যাদি ইত্যাদি, এইটাকে যদি বলাই, ওয়াদুদ সাহেব যদি অপোজিশন এমপি হন আর রাশেদ সাহেব যদি বিএনপির এমপি হন, আপনারা এখনকার অবস্থাটা কিভাবে বিশ্লেষণ করতেন? দুজনকে আমি অপোজিট উত্তর চাচ্ছি। আমাকে জামাত যদি ইসলামী বলেন, ক্ষমতায় আপনি কি বলতেন, আর বিএনপি ক্ষমতায় আপনি কি বলছেন? এটা একই প্রশ্ন। ঠিক আছে, আমি বলছি, যদি আমি রাশেদ ভাই যদি একটু মানে কষ্ট পেয়েছেন, আমি আসলে বলে ফেলেছি, ওনার কথার মধ্যে ইন্টারাপ্ট করে ফেলেছি, কিন্তু বেসিক্যালি আমার ইন্টারাপ্ট করার অভ্যাস নাই। তো এখন বিষয়টা হলো যে আমি যদি আজকে বিরোধী দল থাকতাম, আমি কিন্তু এই কথাই বলতাম। এখন যেটা বলছি যে যেই দেশের এই অবস্থা করে গেছে, এই অবস্থা থেকে এখন আমরা বা সরকার কাকে বসিয়ে আইন শৃঙ্খলা ঠিক করবে? যাকে বসায় সেই তো মানে পলাতক সরকারের লোক, সেই তো আপনি মানসিকভাবে বিধ্বস্ত একটা কর্মকর্তা। অতএব এই অবস্থা আমি বরঞ্চ বিরোধী দলে থাকলে আমরা সরকারের পাশে দাঁড়িয়ে সরকার পতনের আন্দোলন ঘোষণা না করে, কর্মসূচি না দিয়ে, হইচই না করে আমরা পাশে দাঁড়িয়ে আমরা সহযোগিতা করতাম। কয়দিন আগেও প্রধানমন্ত্রী কিন্তু বলেছে যে আপনারা বিরোধী দল দেন, পরামর্শ দেন, আমরা করব। সে পরামর্শ না দিয়ে এই মুহূর্তে দেশে যদি একটা সুনামি হয়, সবাই তখন আর দলগত রাজনীতি করা ঠিক না। আমাদের তখন দরকার রিফায়ার করা, দেশটাকে গঠন করা, সুনামির থেকে মানে দেশটাকে আবার মানে দাঁড় করানো। এই হিসাবে আমি মনে করি, আমি যদি বিরোধী দল থাকতাম, আমি এই কথাটাই বলতাম যে সরকারকে সাহায্য করুন, এবং এই যা ঘটছে এই সকল বিষয়টা বিগত সরকারগুলোর প্রতিফলন উত্তরাধিকার সূত্রে আমরা পেয়েছি, এবং সেটাকে আমাদের বিপদ মনে করে আমরা উদ্ধার করতে হবে। ঠিক আছে, যেভাবে আমরা সবাই মিলে জুলাই আন্দোলন করে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার বিদায় করেছি, একইভাবে সবাই মিলে আমরা দেশটাকে পুনর্গঠন করতে হবে। আচ্ছা, আমার একটা প্রশ্ন হচ্ছে যে, যেহেতু আপনি কথা বললেন, আমাকে উত্তর দিতে দিবেন না? একটু পরে অবশ্যই আপনাকে দেব। প্রশ্ন হচ্ছে যে এই পাওয়ার ক্রাইসিসের জন্য, ব্যাংকিং সেক্টরের জন্য, কোনো কিছুর জন্য বিএনপি দায়ী, এটা কিন্তু কেউ বলেনি। এটা ইনহেরিট করেছে, সবাই স্বীকার করে। এখন আপনি রিফর্মের কথা বললেন যে সকলে মিলে, সেটা সুযোগ তো ডে ওয়ান থেকে ছিল এবং এখনো আছে। অপোজিশনকে না রিফর্ম করা যেতে পারে। আর 2 নম্বর হচ্ছে, যখন মন্ত্রী বা দায়িত্বপূর্ণ ব্যক্তিরা যখন বলেন যে দেরি হবে, সেটা না বলে সাহস যোগানোই কি বেটার হতো না? এটা পাবলিক কনফিডেন্স কিন্তু ব্যাপকভাবে নষ্ট হয়। দিস ইজ এ পপুলারলি ইলেক্টেড গভর্নমেন্ট, এ তো লেজিটিমেসিতে কোনো ক্রাইসিস নাই, ভয়ের তো কিছু নাই। এটা তো রাতের ভোট করে আসে না এই সরকার। তো আমরা এই উত্তরটি নিব। আমরা আগের প্রশ্নের উত্তর যদি রাসেল ইসলাম রাশেদের কাছ থেকে আমি এক সেকেন্ডে উত্তরটা দিয়ে দিই। এটা যদি বলে, আর যদি সেটা 2 বছরের মধ্যে রিকভার করা সম্ভব না হয়, তখন জনগণ আপনারা বলবেন সরকার বারবার মিথ্যা কথা বলেছে। অতএব আমরা মিথ্যা কথা বলতে চাই না, সরকার মিথ্যা কথা বলতে চায় না। সত্যিটাই আপনার কাছে মানসিকভাবে বলতে আপনাকে প্রস্তুত করবে। আপনি প্রস্তুত হবেন যে হ্যাঁ, আমার বোধহয় এই সমস্যা, বিদ্যুতের সমস্যা, আমার অর্থনৈতিক সমস্যা, এটা মানে আমরা যদি রিকভার করতে এই সময়টা লাগবে। আপনি সাময়িক কষ্ট পেলেও জনগণের মধ্যে এটা মানসিকভাবে সে বিল্ড আপ করবে। বরঞ্চ তাকে যদি বলা হয় যে না, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক আছে, তাহলে বরঞ্চ মিথ্যার আশ্রয় নিয়ে প্রতারণার আশ্রয় নেওয়া হয়, এবং পরবর্তীতে জনগণ কিন্তু কষ্ট পায় যে এরা বলেছে সমস্যা হবে না, এখন কিন্তু সমস্যা প্রখর। এটাই আমি বলছি। রাশেদ, এখানে খাজা মঈনুদ্দিন ভাই যে বিষয়টি বলেছেন যে আমি যদি সরকার দলে থাকতাম তাহলে কি করতাম আর কি, আমরা শুধু সরকার দলে না, বিরোধী দলে থেকেও আমরা যে বক্তব্য দিয়েছি ঠিক সিমিলার বক্তব্যটা হতো যে এখানে সরকারের পক্ষ থেকে ইনিশিয়েটিভ নেওয়া যদি সম্ভব না হতো, যদি সরকার পেরে না উঠতো, তাহলে সরকারের পক্ষ থেকে উচিত সংশ্লিষ্ট সেক্টরের যারা অভিজ্ঞ লোক আছে, তারা যে দলেরই হোক না কেন, সরকার দলের হোক, বিরোধী দলের হোক, সংসদের বাইরে হোক, এবং দেশ বিদেশে বাংলাদেশ নিয়ে যারা চিন্তা করে, বাংলাদেশ নিয়ে ভাবে, দেশমাতৃকার প্রতি যাদের মায়া আছে, তাদের সবাইকে ইনক্লুড করে আমরা ডায়ালগ করতাম। এবং এটা কিন্তু দেখুন, বিরোধী দলের পক্ষ থেকে এই যে জ্বালানি ইস্যু, গ্যাস ইস্যুতে আলাদা একটি সংসদে অধিবেশন ডাকার জন্য কিন্তু বলা সেটি কেন? এর অর্থ এই নয় যে আপনি প্রতিদিন একটা করে ইস্যু আসবে, প্রতিদিন একটা করে অধিবেশন ডাকবেন। এটা প্রতীকী অর্থে বলা হয়েছে যে এটাকে এই পরিমাণ গুরুত্ব দিয়ে আগানো উচিত। এবং সেই জায়গাতে আমি মনে করি যে বক্তব্য ওয়াদুদ ভাই দিয়েছেন প্রশাসনের ব্যাপারে, এই যে আপনারা বারবার সরকারের জায়গায় থেকে বারবার বলছেন যে পুলিশ প্রশাসনের মনোবল এখনো পর্যন্ত চাঙ্গা হয় নাই,
আবার সেই পুলিশ প্রশাসন নিয়ে, সেই প্রশাসন নিয়ে, আমলাদেরকে নিয়ে আপনি প্রতিদিনই নেগেটিভ কথা বলছেন আর কি। এই কথাগুলো যদি প্রতিদিন তারা শুনতে থাকে তাহলে তারা তো ট্রমাটাইজড হয়ে যাবে এবং বিস্ফোরণ ঘটতে পারে এখানে আর কি। সেই জায়গায় আপনাদের এই কথাগুলোকে ভিন্নভাবে বলা যেতে পারে, ভিন্নভাবে উচ্চারণ করা যেতে পারে, ভিন্ন কোনো ল্যাঙ্গুয়েজে সেগুলো সামনে নিয়ে আসা যেতে পারে। এবং আপনি তাদেরকে কিভাবে, যেহেতু এই মুহূর্তে পুরোটাই মাইনাস করে দিতে পারছেন না, তাদেরকে কিভাবে মনোবল ঠিক রেখে ভালোভাবে তাদেরকে কাজে লাগানো যায় আমাদের দেশের স্বার্থে, সেই দিকে আপনাকে মনোনিবেশ করতে হবে। এবং কথাগুলো আলটিমেটলি যেভাবে বলা হচ্ছে সেটি আমলাদের জন্য ক্ষতি হবে, প্রশাসনের জন্য ক্ষতি হবে, এবং সরকারের কর্তা ব্যক্তিরা যে ভাষায় বলছেন সেই ভাষাগুলো আলটিমেটলি জনগণের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে মেনে নিতে। এবং বিশেষ করে আমরা যারা দেশের মানুষের স্বার্থে কথা বলি তাদের জন্য অত্যন্ত ভালনারেবল সিচুয়েশন তৈরি করবে বলে আমরা মনে করছি, এবং এটা আমাদের জন্য কষ্টকর। আমি এই বিষয়টি বলছি। জি, একই সাথে আমরা যদি একটু জানতে চাই আপনাদের কাছে, সেটা আপনারা আজকে একসাথে আমরা জানি যে 11 দলীয় ঐক্য জোটের যে একটি বৈঠক হচ্ছে, সেখানে আপনারা লং মার্চের ঘোষণাও দিয়েছেন, এবং সেখানের যে প্রথম দাবি গণভোটের গণরায় বাস্তবায়ন, সেটি আপনারা সবার আগে রেখেছেন। জুলাই গণহত্যার বিচারও আপনারা রেখেছেন। কিন্তু এই যে জ্বালানি সংকট, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, একই সাথে আইন শৃঙ্খলার অবনতি, এগুলো তো সাধারণ মানুষের সাথে সম্পর্কিত। সেই বিষয় রয়েছে সেখানে, হ্যাঁ, কিন্তু সেগুলো একটু পরের দিকে রয়েছে। প্রথমেই আপনারা রেখেছেন গণভোটের গণরায় বাস্তবায়ন নিয়ে। এই জায়গায় অনেকেই বলছেন যে বিরোধী দল জনগণের কথার বা জনগণের নানা বিষয়কে পাশ কাটিয়ে এখনো এই গণরায় বাস্তবায়ন নিয়ে আসলে তারা অনেক বেশি মনোযোগী হচ্ছে। আপনার কথায় আমার হাসি পাচ্ছে এই মুহূর্তে। আমি আসলে বলিনি, আমার কথা হাসি পাওয়ার কিছু নেই। এটি আপনাদের নিয়ে অনেকেই অনেক জায়গায় সমালোচনা করে এই ধরনের বক্তব্য দেন। না, আমি আপনাকে সরাসরি কোট করতে চাইনি। অর্থাৎ হলো যে মানুষ যদি এটা বলে থাকে, যারা বলে থাকে তাদের বলা নিয়ে আমার মানে হাসি পাচ্ছে বা কষ্ট বোধ করছি। আমি কেন করছি? যে বাংলাদেশের 70% মানুষ গণভোটে অংশগ্রহণ করেছে, হ্যাঁ ভোটের পক্ষে। সেই মানুষদের বিষয়টি মানে জনবান্ধব ইস্যু নয়, সেটিকে আমরা তালিকায় রাখবো না, আমরা সেটিকে পিছিয়ে দেব, বিষয়টি এরকম না। কারণ এখানে লং মার্চের যে ইস্যুটি, এটি কিন্তু আজকে হঠাৎ করে এই পরিস্থিতিতে ডিসিশন নেওয়া হয় নাই। 11 দলের কর্মসূচিগুলোর ধারাবাহিকভাবে যেটা যাচ্ছে সেটার একটা অংশ হচ্ছে লং মার্চ। বিধায় সেখানে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই সনদের সহ বিচারের যে বিষয়গুলো সেগুলো আগে থেকেই ছিল, এবং এখানে নতুন করে যোগ হয়েছে একেবারে সাম্প্রতিক যে সংকটগুলো, দ্রব্যমূল্য সহ যেগুলো জ্বালানি তেল এবং বিদ্যুৎ সংকটগুলো আর কি। তো এখানে এটা মনে করার সুযোগ নাই যে এটাকে পাশ কাটিয়ে অথবা এটাকে আমরা কম গুরুত্ব দিয়ে সামনের দিকে আগাচ্ছি, কারণ অলরেডি এগুলো নিয়ে আমরা আলাদা অধিবেশন ডাকার কথাও বলেছি। তো সেই জায়গায় এটাকে যদি কেউ বলে থাকে, ওই যিনি বলেছেন তার প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলছি যে এভাবে এক পেশে চিন্তা করলে আলটিমেটলি আমাদের উপর জুলুম। আচ্ছা, একই সাথে হচ্ছে আমরা দেখেছি যে নাহিদ ইসলাম আজকে যখন সংবাদ সম্মেলনে কথা বলেন, যে আপনারা বলছিলেন যে জুলাই সনদ নিয়ে যদি সরকার গড়িমসি করে তাহলে আবার গণ আন্দোলনের মতো ঘটনা আবার ঘটবে, এবং সেরকম কথাই আপনারা বলছেন। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তো সরকার তার অবস্থান বারবারই পরিষ্কার করেছে যে সেটি পালিত হবে, সেটি তারা পুরোপুরি বাস্তবায়ন করবে। সেখানে সময়ের একটি বিষয় আছে, যে সামনের দিনগুলোতে সরকারকে আরও কিছুদিন সময় দিলে পরে হয়তো বিষয়টি পরিষ্কারভাবে বোঝা যাওয়ার একটি সুযোগ তৈরি হয় যে আসলে সরকার সনদটি বাস্তবায়ন করতে চাচ্ছে কি চাচ্ছে না। আপনাদের কাছে কি মনে হয় যে আসলে সময় দেওয়া উচিত সরকারকে আর কিছুদিন? আমরা 6 মাস পর্যন্ত কিন্তু দেখেছি, এ পর্যন্ত জুলাই সনদ সংশ্লিষ্ট, গণভোট সংশ্লিষ্ট কি কি কাজ হয়েছে, কি কি হয়নি, এটার খতিয়ান কিন্তু আপনার কাছেও আছে, আমার কাছেও আছে, সারা দেশবাসীর কাছেও রয়েছে। একটি বিষয় হচ্ছে যে আপনি যেমনটি বললেন যে সরকারকে সময় দেওয়া উচিত, আমরাও তো আশা করি যে সরকার এই বাস্তবায়ন গুলা করুক, এবং সরকার এগুলো বাস্তবায়ন করতে নিজেরাই প্রতিশ্রুতিবদ্ধ, এবং অলরেডি তাদের যে বক্তব্য, তাদের যে বিবৃতি, সেগুলোর মধ্যে সেগুলো আছে যে তারা বাস্তবায়ন করবে। বাস্তবায়ন যদি করে তাহলে তো আমরা আর সেগুলো নিয়ে আর বিরোধিতা করবো, আমরা তো চাচ্ছি বাস্তবায়ন হোক, সেই জায়গায় কোনো প্রশ্ন নাই। প্রশ্নটা হচ্ছে যে এখন পর্যন্ত তাদের যে ধ্যান ধারণা, তাদের যে কার্যক্রম, সেগুলো আমাদেরকে ভাবিয়ে তুলেছে, এবং সেই ভাবনা আপনাকে তো অবশ্যই বলতে হবে। এবং আপনি বলেন এখানে যে আমরা যদি এখন 6 মাস ধরে চুপ থাকতাম আর বলতাম প্রত্যেকদিন একটি করে যে যেহেতু সরকার বলেছে যে অক্ষর অক্ষর বাস্তবায়ন করবো, ঠিক আছে অপেক্ষা করলাম, কালকে করিয়ে নি, পরের দিন আবার একই বিবৃতি দিলাম যে ঠিক আছে আগামীকাল করেন, কি আগামী মাসে করেন, আগামী সপ্তাহে করেন, আগামী অধিবেশনে করেন, এভাবে যদি আমরা সরকার যেভাবে বলছে তাল মিলিয়ে যাই, তাহলে তো আলটিমেটলি আমরা
জনগণের যে পালস, জনগণের যে স্বার্থ, তাহলে জনগণের যে আপনারা আসলে অধিকার, আর কোনো ধরনের সেটা তো সময় বুঝতে দিতে পারলাম না। চান না? আপনারা মনে করেন বর্তমান সরকারের যে 6 মাস, সেটি সরকারকে আসলে আপনাদের দেয়া না না, আমি সময়? তানিয়া, সরকার কি এরকম কোন রূপরেখা আমাদের সামনে উত্থাপন করেছে যে তারা কোন মাসে কোনটা করবে, কত আচ্ছা। দিনে কোনটা করবে? কোনো কিছু কি সেটি করেছে অথবা সামনে করবে সেটার কোনো রূপরেখা দিয়েছে? সেটি দেয়। এবং অনেকগুলো আবার ভায়োলেট করেছে, অনেকগুলো স্কিপ করেছে, অনেকগুলো আড়ালে রেখেছে। সেগুলো তো আমাদেরকে খেয়াল করতে হবে। এবং সদিচ্ছা থাকলে এবং কার্যক্রম যদি আমরা দৃশ্যমান দেখতে পারতাম, এখন পর্যন্ত আলোচনাগুলো কিন্তু এরকম হতো না। লং মার্চের মতো একটি কর্মসূচি আজকে বিরোধী দলের পক্ষ থেকে 6 মাস যেতে না যেতে দিতে হচ্ছে। আপনি কি এটি কি হালকা মনে করছেন নাকি? 11 দলীয় ঐক্য জোটের যেই ঘোষণা, সেই অনুযায়ী লং মার্চ, ঢাকা চট্টগ্রাম লং মার্চের যে কর্মসূচি, তার মধ্যে জুলাই সনদের যে গণভোটের রায়ের বিষয়টি, সেটি নিয়ে কিন্তু বারবারই বিরোধী দল বলছে, মদত ভূঁইয়া, যে আপনাদের এই জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় বাস্তবায়নের সদিচ্ছাটা তারা দেখতে পাচ্ছেন না। দেখুন, এই সরকার আসার পরে 2টা অধিবেশন শেষ হলো সংসদে, আর একটা অধিবেশন আগামীকাল থেকে শুরু হবে। 2টা অধিবেশনের প্রথম অধিবেশনটা কি গেল, পুরো অধিবেশনটা জুড়েই গেল ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় যে অধ্যাদেশগুলো জারি করা হয়েছে, ওই অধ্যাদেশগুলোকে আইন আকারে পাশ করতে করতেই সময় চলে গেল, এবং সময় পাওয়া গেল না। কারণ যে কোনো আইন পাশ করতে হলে সদস্যদেরকে অন্তত একদিন আগে ওই সংশোধনী প্রস্তাব ইত্যাদি কাগজপত্র দিতে হয় টেবিলে, সেটাও দেওয়া সম্ভব হয়নি। মন্ত্রণালয়গুলো দিনে রাতে কাজ করে তারপরে দিয়েছে, তাও হয়তো 10 মিনিট 20 মিনিট আগে আমরা কাগজ পেয়েছি। মানে এত দ্রুত সময়ের মধ্যে ইন্টেরিয়াম গভর্নমেন্টের অধ্যাদেশগুলোকে আইন আকারে রূপান্তরিত করতে হয়েছে, তা না হলে অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি রাষ্ট্রীয় এবং সাংবিধানিক সমস্যা সংকট তৈরি হয়। তাহলে সেটা করে ওই অধিবেশন শেষ। দ্বিতীয় অধিবেশনটা আমরা করলাম বাজেটের উপরে, ফুললি বাজেটের উপরে। সে বাজেটের উপরে এবং প্রেসিডেন্টের ভাষণের উপরে বিরোধী দল প্রস্তাব দিল যে 50 ঘন্টা আলোচনা করতে হবে। আমরা তাই করলাম। বাজেটের উপরে 40 ঘন্টা আলাপ করতে হবে, বিরোধী দল প্রস্তাব দিল, আমরা তাই করলাম। এখন প্রশ্ন হলো, আপনারা তো বলতে পারতেন যে প্রেসিডেন্টের ভাষণের উপরে 20 ঘন্টা করে আর 30 ঘন্টা আমরা আসুন অন্যান্য বিষয়ে কথা বলি, জরুরি বিষয়ে কথা বলি। তা না, তা কিন্তু ওনারা করেননি। তাহলে 2টো অধিবেশন গেলে, একটা বাজেটের উপরে, একটা প্রেসিডেন্টের ভাষণ, এবং হলো যে কি ইন্টেরিয়াম গভর্নমেন্টের আপনার ইয়ের উপরে, মানে অধ্যাদেশগুলোকে বিল আকারে পাশ করার জন্য। সেই ক্ষেত্রে আমাদের বা সরকারের কাছে সময়টা কোথায়? এখন এই অধিবেশন আসছে, নেক্সট অধিবেশনে হয়তো গুরুত্ব সম্পন্ন বিষয়গুলো প্রায়োরিটি দেওয়া হবে। এবং যে জুলাই সনদের কথা বলা হচ্ছে, বা আমরা তো সেটা বলছি যে জুলাই সনদের ব্যাপারে আমরা বলতে, গভর্নমেন্ট বলছে জুলাই সনদের বাইরে তো কেউ যাবে না, আমরা জুলাই সনদ বাস্তবায়নের জন্য যা যা করার সবই করব। কিন্তু করতে হলে তো আপনাকে অধিবেশনের মাধ্যমে, সংসদ অধিবেশনের মাধ্যমে এটাকে আইন আকারে রূপান্তরিত করতে হবে। সেটা করার জন্য তো সময় লাগবে, সময়টা দিতে রাজি না। এটার অর্থ হলো ওনারা এই সরকারকে সময় দিতে রাজি না, ওনাদের ক্ষমতার জন্য এত জরুরি হয়ে গেছে ক্ষমতায় যাওয়া। ওনারা যে এত আহত হয়েছে যে 12 ফেব্রুয়ারির ইলেকশনে তাদের দিবাস্বপ্ন থেকে ছিল সরকারে আসার জন্য, দেশি বিদেশি চক্রান্ত এবং পরাজিত পালিয়ে যাওয়া সরকারের সাথে আতাত করে আমাদের বিরোধী দলের বাইরে যে সরকার গঠনের স্বপ্ন দেখেছিল, সেটা যখন দেশের মানুষ তাদেরকে দিল না, এখন তারা অস্থির হয়ে গেছে। অস্থির হয়ে গিয়ে কীভাবে সরকারকে আনস্টেবল করে সরকারকে মানে বিদায় করা যায়, এরকম একটা পরিকল্পনা করেই তারা এই সমস্ত রোড মার্চ ইত্যাদি ইত্যাদি দিচ্ছে। এখন এই জিনিসগুলো আমি মনে করি এটা তাদের এগুলো সফল হবে না। তারা হয়তো মানুষের কাছে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে, ঠিক আছে, ভালো, কিন্তু এগুলো আমাদের দেশের জন্য মঙ্গল হবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি সবগুলোই খারাপের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে বিরোধী দল। এটাই মত। রাশেদুল ইসলাম রাশেদ, আপনারা অস্থির হয়ে গেছেন ক্ষমতায় যাবার জন্য? আমরা অস্থির হইনি। আমরা অস্থির হলে ওয়াকআউট করে সংসদে আর যেতাম না। আমরা অস্থির হলে অধিবেশনগুলোতে আলোচনার যে পরিবেশ আমরা তৈরি করেছি, বারবার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ ইস্যুতে দাবি তুলেছি, আলোচনার জন্য বিশেষ নোটিশ দিয়েছি, সেগুলো আমরা করতাম না। আমরা সরকারকে অকার্যকর করার জন্য তখন সবকিছু বাদ দিয়ে আমরা নাকে তেল দিয়ে বাসায় ঘুমাইতাম, সংসদ বাদ দিয়ে দেখে। সেটি তো করি নাই আমরা। এরপর আপনি বলেছেন যে অধ্যাদেশ পাশ করেছেন। আসলে যদি
সরকার চাইতো, সরকারের বারবার তো একটি প্রশ্ন আসছে যে সরকার চাইতে হবে, আসলে সরকারই চাবে। আমাদের ওয়াদুদ ভাইয়ারা এবং অন্যান্য যারা সংসদ সদস্য সহ অন্যান্যরা আছেন, তাদের সবারই মতামত হচ্ছে যে বিরোধী দল কেন চায় না? আরে বিরোধী দল কি এখন দায়িত্বে আছে? সরকারে আছে, তারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে, তারা অধ্যাদেশ পাশ করার জন্য, অধ্যাদেশ পেশ করার জন্য ভূমিকা রাখবে। এটা তো ভূমিকা রাখতে হবে সরকারকে। সংসদ তো সরকারই এখন ট্রেজারি, সেই জায়গায় তো আপনারই সবকিছু সামনে নিয়ে আসতে হবে। কেন আপনি নিয়ে আসেন নাই? কেন আপনি বলেছেন যে এগুলাকে পরবর্তীতে দেখা হোক? পরবর্তীতে কবে দেখেছেন? দেখেন নাই তো আপনি। এখন আলাদা করে আপনাকে আবার জনগণের চাপের মুখে নতুন করে আইন সংশোধনের জন্য কিন্তু আবার আনার পরিবেশ তৈরি করতে হবে। এখন আপনি সেটাকে সামনে রাখছেন, কিন্তু আপনি গণভোটের গণরায় সেটিকে আপনি বলছেন সেটা অবৈধ। কেন আপনি কেন আগে বলেন নাই? নির্বাচনের আগে কেন বলেন নাই? বলছে যে নির্বাচনের আগে যদি বলতাম আমরা, তাহলে এটি আলটিমেটলি আমাদের সমাজকে অস্থিতিশীল করতো। সেই জায়গায় আপনারা বেশি জরুরি মনে করেন যেটা আপনাদের অনুকূলে যায়, যেটা আপনাদের অনুকূলে না যায় সেটাকে আপনারা কম গুরুত্বপূর্ণ মনে করেন এবং ওটাকে পুরোপুরি স্কিপ করে দিচ্ছেন। এবং এটি আমি মনে করি যে আগামী দিনে বিএনপিরও যে নিজস্বতা আছে, আর এটি কিন্তু মানুষ প্রশ্নবিদ্ধ হিসেবে দেখতে পাচ্ছে। দেখুন 31 দফা বিএনপির সেটি আজকে উপেক্ষিত হচ্ছে। বিএনপি তাহলে আলটিমেটলি আগামী দিনে এমন একটি দলে পরিণত হতে যাচ্ছে যে তারা যা বলে তা করে না, যা ওয়াদা করে তা আশা বাস্তবায়ন করে না, সেই জায়গায় চলে যাচ্ছে। কিন্তু আমরা শুরু থেকে বলেছি যে সংসদে বিরোধী দল হিসেবে আমরা চাই সরকারি দল বিএনপি তাদের 5 বছর পূর্ণ করুক এবং সঠিকভাবে পূর্ণ করুক, এবং এই পূর্ণ করতে গিয়ে যদি কোনো সহযোগিতা আমাদেরকে লাগে সেটা আমরা করবো। আমরা করেছি অসংখ্য অধ্যাদেশ বাস্তবায়নের ক্ষেত্রে, আমরা তাদেরকে সহযোগিতা করেছি। কিন্তু আমরা বলেছি যে যদি কোনো কিছু অন্যায্য হয়, যদি কোনো কিছু জনগণের স্বার্থের বিরোধী হয়, সেটা অবশ্যই আমরা দৃঢ়তার সাথে সংসদে কথা বলবো। আমাদেরকে যদি সংসদে কথা বলার পরিবেশ না দেওয়া হয়, তখন তো আমরা আমাদেরকে তো ইচ্ছা করে বিএনপি বা সরকার রাজপথে ঠেলে দিচ্ছে। এখন সেই জায়গায় আমরা দুঃখ পাচ্ছি যে বিএনপির মতো এরকম একটি দীর্ঘ সময় পরিস্থিতির শিকার হওয়া দল আজকে গণভোট, জুলাই সনদ, সেগুলো যারা প্রস্তাব করেছেন, যারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সেগুলো আজকে তারাই বাস্তবায়নে গড়িমসি করছেন অথবা বিলম্ব করছেন। সেটি কেন করছেন আজকে আমাদের কাছে বোধগম্য নয়, কিন্তু আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে এটি তাদের যে কমিটমেন্ট, সেখান থেকে তারা অনেক দূরে সরে চলে যাচ্ছেন। এটির খেসারত তাদেরকে দিতে হবে। আমার দুটি প্রশ্ন আছে জনাব ওয়াদুদ ভাইয়া। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে সরকারি দল কি আসলে জুলাই সনদ এবং গণভোটের রায় ইস্যুতে যেগুলো বাকি আছে সেগুলোর ব্যাপারে কোনো টাইম লাইন নিয়ে কাজ করবে কিনা, যেটা বিরোধী দলের দিক থেকে বলা হচ্ছে বিরোধী দলকে কাছে আনার জন্য? আর আপনার কাছে প্রশ্নটা আমি এই সময় রেখে যাই, সেটা হচ্ছে যে দাবি জুলাই সনদের বাকি যেগুলো বাস্তবায়ন হয় নাই বা গণভোটের রায়ের বিষয়ে, এগুলোর ব্যাপারে আপনার কি মনে হয় না জনগণকে আরও বোঝানোর বাকি আছে? মানে ধরেন এই রিফর্ম আনতে হবে, মানুষের তো বোঝা দরকার রিফর্ম হলে দেশের জনগণের মানুষের কি লাভ হবে, সেখানে কোনো ঘাটতি আপনারা অনুভব করেন কিনা? এটা কি আমাকে বলছেন? হ্যাঁ, ওটা ওনাকে টাইম লাইনটা নিয়ে আমাকে করছেন। জি, সেটা আমরা অবশ্যই অনুভব করি এবং আমরা এটাও মনে করি যে এটার জন্য একটা সময় দরকার। আর গণভোটের বিষয়ে আমাদের সাংবিধানিকভাবে গণভোটের কোনো অস্তিত্ব নাই। দ্বিতীয়ত জুলাই সনদের বিষয়ে আমাদের রিয়েলাইজেশনটা হলো এরকম যে আমরা যে নোট অফ ডিসেন্ট দিয়েছি, এই নোট অফ ডিসেন্টগুলোকে উদাহ করে দিয়ে এই জুলাই সনদ তারা করেছে, অধ্যাদেশ আকারে জারি করেছে। এখন সেই জায়গাগুলোতে তো আমরা আমাদের যাব, আমরা যে সকল বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছি সেই সকল বিষয়গুলোকে আমরা আমলে নেব, আমলে নিয়ে আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করব। এবং জুলাই সনদকে আমরা বাস্তবায়ন করব না তা না, বাস্তবায়ন অবশ্যই করব। এবং সেটা যা ইলেকশনের আগে আমরা কমিটমেন্ট দিয়েছি ওগুলো সবগুলোই করব। তবে শুধু নোট অফ ডিসেন্টের অংশগুলো নিয়ে আমাদের ভাববার বিষয় আছে, সেগুলোকে আমরা সংসদে উত্থাপন করে জনগণকে জানিয়ে আমরা ব্যবস্থা নেব। গণভোটকে আমলে নেবেন না? গণভোটকে আমলে নেব না তা না, গণভোট নিয়ে প্রশ্ন আছে। গণভোটটা আপনার ধরেন সাংবিধানিকভাবে এটা অ্যালাউড না। দ্বিতীয়ত একটু ইন্টারাপ্ট করি, সরি, বিএনপি ইলেকশনের আগে গণভোটের পক্ষে ভোট চেয়েছে এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণভোট করেছিলেন। আপনি সব পুরো ব্যাপারটাকে কিভাবে দেখেন তাহলে? না, জিয়াউর রহমান সাহেব যেটা করেছেন সেটা কিন্তু উনি সরকারে আসার আগে, এবং এটা কিন্তু সাংবিধানিক সরকার, সংসদীয় সরকার ছিল না, রাষ্ট্রপতি সরকার ছিল। রাষ্ট্রপতি সরকারের সময় রাষ্ট্রপতি কিভাবে কি হবে এটা নিয়ে উনি গণভোট মতামত নিয়েছেন। সেটা আর এটা এক জিনিস নয়। তাছাড়া এই গণভোটের জন্য আমাকে 2টা শপথ কেন পাঠ করতে হবে সংসদে?
সংসদে আমাদের বিরোধী দল যে তাড়াহুড়া করে 2টা সংসদ ডক্টর ইউনূসের নির্দেশনা শপথ নিয়ে ফেললো, আমি সংসদ সদস্য এটুকুই তো শপথ নেব, এইটুকু নিয়েই তো আমি সিদ্ধান্ত নেব, গণভোটের পাশ করব, জুলাই সনদ পাশ করব, ইত্যাদি ইত্যাদি পাশ করব। কিন্তু আমাকে কেন গণভোটের জন্য আলাদা করে শপথ নিতে হবে? এখানে কিন্তু জাতির কাছে একটা প্রশ্ন দেখা দিয়েছে। এই জিনিসগুলোকে আমরা একটা জায়গায় রেখে আমরা জনগণের কাছে সরকার অবশ্যই একটা নিজের অবস্থান, চিন্তা ভাবনা এগুলা ডিক্লেয়ার করে সংবিধান সংশোধনের জন্য গণভোটের বিষয়ে সাংবিধানিক সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা উদ্যোগ সরকার নেওয়ার পরিকল্পনা আছে এবং এই ব্যাপারে কোনো রকমের ছলচাতুরি নেই। কিন্তু বিরোধী দল এটা মানতে পারছে না যে একটা পয়েন্ট দরকার, ইস্যু দরকার। ইস্যু তো নাই, ইস্যু হিসাবে এখন গণভোটকে আর আপনার তারা এই যে জুলাই সনদকে তারা সামনে আনছে। কারণ যেহেতু কোনো ইস্যু নাই, এই সরকারকে বিব্রত করা, সরকারের জনপ্রিয়তা কিভাবে কমানো যায়, এগুলো করেই বাড়াবাড়ি করছে। গণভোট দিয়ে কি আপনার মানুষের এখন দরকার কারেন্ট, এখন দরকার মানে খাদ্যদ্রব্য মানে দ্রব্যমূল্যের দাম কমানো, এখন দরকার তেল। ইরান আমেরিকার যুদ্ধের কারণে আমাদের জ্বালানি সংকট তৈরি হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে এখনো পর্যন্ত স্বাভাবিক অবস্থা ফিরে আসে নাই। এগুলোর দিকে অ্যাটেনশন না দিয়ে আমাদের জ্বালানি সংকট বা অর্থনৈতিক সংকট অথবা পণ্য দ্রব্যমূল্য সংকটের দিকে সরকারের অ্যাটেনশন বেশি দেওয়া দরকার। এই মুহূর্তে আমার গণভোট দিয়ে আমার জ্বালানি সংকটের সমস্যা দূর হবে না। জি, রাশেদুল ইসলাম রাশেদ। জি, খাজা মঈনুদ্দিন ভাই যেটি বলেছেন যে আমরা এই টপিকগুলো মানুষকে আবার অ্যাওয়্যার করছি কিনা, করছি তো। আমরা অলরেডি দেখুন যে অনেকগুলো সেমিনার করেছি, সিম্পোজিয়াম করেছি, আলোচনা সভা করেছি, এরপরে হচ্ছে যে স্মারকলিপি আদান প্রদান হয়েছে, এরপরে আমরা স্থানীয়ভাবে উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে সমাবেশ করেছে এবং সর্বশেষ আগামী 5 তারিখ থেকে লং মার্চ কর্মসূচিও শুরু করা হয়েছে। অর্থাৎ এগুলো আমরা জানাচ্ছি, ডে টু ডে আমরা জানাচ্ছি যে কিভাবে সরকার কমিটমেন্ট থেকে দূরে সরে চলে যাচ্ছে এবং এটি শুধুমাত্র সরকারের একার কমিটমেন্ট না, জাতীয় কমিটমেন্ট। ঐক্যবদ্ধ কমিশন হিসেবে কমিশনের পক্ষ থেকে আমরা সবাই একসাথে এই স্মারকে স্বাক্ষর করেছি, আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি। সেইটাকে সামনে রেখেই গণভোটের প্রস্তাবটাও কিন্তু বিএনপি করেছে। সেই প্রস্তাব থেকে বিএনপি আজকে বলছে যে গণভোটটাই এখন অবৈধ। আজকে গণভোট অবৈধ যদি আপনি বলে থাকেন, যে সংবিধানের ধারা দেখে আপনি আজকে অবৈধ বলছেন, সেই সংবিধানের ধারা কি আজ থেকে নির্বাচনের যে আগে সিদ্ধান্ত প্রস্তাবগুলো আপনারা দিয়েছেন সেগুলো কি তখন আপনাদের মনে ছিল না? এগুলো আজকে এভাবে বললে জাতি বিভ্রান্ত হবে এবং জাতি হতাশ হবে আর কি। তো সেই হতাশার জায়গা থেকে বের করে নিয়ে আসার ক্ষেত্রে বিএনপি যে আজকে এরকম পরিস্থিতি তৈরি করলো সেটি আমরা অ্যাওয়্যার করার জন্য অলরেডি ভূমিকা রাখছি। সেকেন্ড হচ্ছে যে বারবার একটি কথাই আসছে যে আমরা গণভোটকে গুরুত্ব দিচ্ছি, মানুষের এই মুহূর্তের সংকটগুলো গুরুত্ব দিচ্ছি না। এই দুটো পুরোপুরি মুখোমুখি দাঁড় করানোর কোনো সুযোগ নাই। এক নাম্বার হচ্ছে গণভোটটাও মানুষের অধিকার এবং মানুষের মতামতের বিষয়, সেটিকে উপেক্ষা করা হচ্ছে। এটি যেমন খুবই গুরুত্বপূর্ণ ইস্যু, একইভাবে আজকে দ্রব্যমূল্য সহ, জ্বালানি তেল সহ, বিদ্যুৎ সহ যে সংকটগুলো হয়েছে সেগুলো গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা ইস্যুতে আমাদের কথা বলা হয়েছে এবং আন্দোলন চলমান আছে এবং আমরা ইস্যু ভিত্তিক সামনে সংসদ অধিবেশন আছে, আগামীকালকে শুরু হচ্ছে। আরো ক্লিয়ার হতে পারবেন যে আমরা কতটুকু কোন ফরম্যাটে কিভাবে বলবো আর কি, সেটি আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। নেপালে যে ভয়াবহ বন্যা হয়েছে, পাহাড় ধস হয়েছে, তাতে মানুষ এখন পর্যন্ত 400-র বেশি, অনেকটা 500-র কাছাকাছি মানুষ নিখোঁজ। মারা যাওয়ার সংখ্যাটি 100-এর মধ্যে ছাড়িয়ে গেছে। প্রথমত হচ্ছে এই ধরনের একটি প্রাকৃতিক দুর্যোগ, সেটি নিয়ে তো অনেকদিন ধরে আলোচনা হচ্ছিল। আমরা আবারও এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, কারণ শুধুই তো নেপাল নয়, কারণ বাংলাদেশেও আসলে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কিন্তু ঝুঁকিতে আছে। সেই বাস্তবতায় থেকে আমাদের যদি দেশে এই ধরনের কোনো পাহাড় ধস বা আকস্মিক বন্যা হয়, তাহলে সেটি আমরা কিভাবে মোকাবেলা করব। যুক্ত আছেন আমাদের সাথে অধ্যাপক ডক্টর জামাল উদ্দিন রুনু, দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু বিশেষজ্ঞ। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং সময় দিয়েছেন ৭১ জার্নালে। প্রথমত একটু নেপালের খবরটি আপনার কাছ থেকে একটু জেনে নেই। সেটি হচ্ছে যে যতটুকু আসলে বলা হচ্ছে যে তিব্বত যে সীমান্তে, সেখানে খুব সম্ভবত 2 দিন আগে একটি ভূমিকম্প হয়েছিল এবং সেই ভূমিকম্পের কারণে সুনামি অ্যালার্টও সেখানে ছিল এবং সেটিরই পানির যে স্রোত, সেটি আজকে সকাল 9টার দিকে এই নেপাল তিব্বত সীমান্ত এলাকায় আসলে সেটি নেপালে ঢুকে পড়ে এবং এই ধরনের একটি দুর্ঘটনার মতো ভয়াবহ দুর্ঘটনা আসলে হয়েছে বলে
প্রাথমিকভাবে একটি তথ্য আসলে দিচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। আপনার কাছে একটু জানতেই চাই যে এই ভয়াবহ ভূমিধসের বিষয়টি আসলে এবং আকস্মিক বন্যার বিষয়টি আসলে যদি একটু বিশ্লেষণ করতেন। ধন্যবাদ আপনার মাধ্যমে ৭১ টিভির সকল দর্শক শ্রোতাকে। এটি একটি দুর্যোগ নেপালের জন্য, এবং এটি হয়েছে তিব্বত, আপনি যেমনটা বললেন, তিব্বত এবং নেপালের বর্ডারে রাসুয়া জেলায়। তো এটি মূল কারণ হচ্ছে আমরা GLOF বলি এটাকে, গ্লেসিয়াল লেক আউটব্রাস্ট ফ্লাড। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে একটি ভূমিকম্প হয়েছে, এর পাশাপাশি ক্লাইমেট চেঞ্জের কারণে গ্লেসিয়াল লেকগুলোও কিন্তু অত্যন্ত পানিতে টইটুম্বুর। এটার মূল বিষয়টা হচ্ছে যখন হিমবাহ গলন হয় এবং তার যে ধারা, যে পথে নেমে আসে, নদী আমরা বলি বা খাড়ি, সেখানে যদি ভূমিকম্পের ফলে সেই জায়গাটা হিমবাহ ধসের সাথে সাথে ওই জায়গাটা বন্ধ হয়ে যায়, তার মানে প্রাকৃতিক একটা বাঁধ তৈরি হয়ে যায়। এই প্রাকৃতিক বাঁধের কারণে পানির উচ্চতা বা চাপটা আরো বৃদ্ধি পায়। পরবর্তীতে কোনো এক কারণে আবারও প্রাকৃতিক বাঁধটা ধসে যায়, এবং ধসে যে আকস্মিক পানি প্রবাহ, সেটি ফ্লাশ ফ্লাড হিসাবে নেপালে এবং তিব্বত অঞ্চলের ব্যাপকভাবে আপনার ভ্যালি অঞ্চলে, মানে দ্যাট ইজ আমাদের যে নিচু এলাকা, সেই জায়গাটাতে বন্যার তোড়ে সব ভেঙে নিয়ে যায় এবং বিশাল ক্ষয়ক্ষতি। আপনি যেমনটা বললেন, মৃত্যু তো আছেই, পর্যটক আছে, ইন্ডিয়ান পর্যটক, ব্রিটিশ পর্যটক, জলবিদ্যুৎ কেন্দ্র, এবং অনেক ধরনের ক্ষয়ক্ষতি হয়। এবং এখন নেপালের প্রশ্ন নিজস্ব হচ্ছে, অধিবাসীরাও তো আসলে আছে সেখানে। হ্যাঁ, নেপালে অধিবাসী আছে, বাড়িঘর আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে। হ্যাঁ, মানে এখনো ক্ষয়ক্ষতিটা কিন্তু নিরূপণ করা হয়নি। এতে পরিশেষে কোথায় যায় দাঁড়ায় সেটি হয়তো আগামী কয়েকদিন পরে বোঝা যাবে। এখন মূল বিষয়টা হলো, এখানে একটা প্রশ্ন হচ্ছে যে ভূমিকম্পটা হওয়ার কারণেই হলো, নাকি ভূমিকম্পের ফলে সৃষ্ট বাঁধের কারণে হলো, এটা পরবর্তীতে আরো একটু বিস্তারিত জানা যাবে। কিন্তু দুর্যোগটা হয়েছে আসলে আমাদের জলবায়ু পরিবর্তনের সাথে একটা দায়ী। আমাদের ক্রমাগত হিমবাহগুলো গলে হিমবাহ জনিত যে মানে গলন জনিত যে পানি, সেটাও কিন্তু বেড়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশে এই ধরনের দুর্যোগ আগামীতে হবে কিনা। বাংলাদেশ ভাটি অঞ্চলের জায়গা, তবে এই ধরনের দুর্যোগ এখন যেটা ঘটলো সেটার ইমিডিয়েট ইম্প্যাক্ট বাংলাদেশে পড়বে বলে আমি মনে করি না। বাংলাদেশে যেটা হলো যে আমাদের আসাম অথবা মেঘালয় অথবা আমাদের উত্তর অঞ্চলে হিমালয়ে ব্রহ্মপুত্র অববাহিকায় যদি খুব ব্যাপক বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টিপাতের ফলে আমাদের সৃষ্ট বন্যা হয়। বন্যা আমাদের দুই ধরনের হয়, ফ্লাশ ফ্লাড। তবে এই মুহূর্তে আমাদের ব্যাপক বন্যা সারা দেশ ব্যাপী হওয়ার সুযোগ কম, কিন্তু আগামী কিছুদিনের মধ্যে যদি ব্যাপক বৃষ্টিপাত হয় আসাম অঞ্চলে, তাহলে কিন্তু আমাদের সিলেট অঞ্চল, আমাদের রংপুর অঞ্চল, আমাদের পাহাড়ি অঞ্চলের মধ্যে চট্টগ্রাম অঞ্চল, আমাদের ময়মনসিংহ অঞ্চল, এগুলিতে ফ্লাশ ফ্লাড হওয়ার সম্ভাবনা আছে। এবং আমার মনে হয় আমাদের ফ্লাড ফোরকাস্টিং যে সেন্টার আছে, ওয়ার্নিং সেন্টার, তারাও কিন্তু এরকম একটা আগস্টের শেষের দিকে এরকম একটা বন্যা হতে পারে বলে কিন্তু তাদেরও একটা ফোরকাস্টিং আছে। সঙ্গত কারণে আমি মনে করি প্রস্তুতি থাকা দরকার। আমাদের দুর্যোগ ব্যবস্থাপনায় দুটা দুর্যোগকে আমরা খুব ব্যাপকভাবে আমরা মাথায় রেখি। একটা হচ্ছে সাইক্লোন, ঘূর্ণিঝড়, একটা হচ্ছে বন্যা। তো বন্যা আমাদের দেশে, কিন্তু সেই জায়গায় আপনার কাছে কি মনে হয় যে পরিবর্তন বা যুক্ত করার বিষয় আছে কিনা? কারণ ভূমিকম্পের একটি ঝুঁকির মধ্যে আমরা আসলে বছর খানিক ধরে বেশ আলোচনা করছিলাম যে বাংলাদেশ এখন খুবই ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আছে ভূমিকম্পের, এবং মাঝখানে আমরা এরকম একটা ভূমিকম্পের মধ্য দিয়েও কিন্তু গিয়েছি। 4.5 সম্ভবত এখন পর্যন্ত বাংলাদেশের, কেউ কেউ বলছে এটি 5 হলেই পরে বাংলাদেশের যে ধরনের ঘনবসতি এলাকা, অনেক বড় ধরনের ক্ষতির একটি সম্ভাবনা তৈরি হতো। এই বিষয়টি মাথায় রেখে, এবং নেপালও কিন্তু একটি, আমরা জানি যে ভূমিকম্প সেখানেও অনেক বেশি হয়, তারপরেও তারা হচ্ছে যেহেতু এই ব্যবস্থাপনাগুলো এখন পর্যন্ত তারা ম্যানেজ করতে পারছে, কিন্তু আমাদের দেশে ভূমিকম্প হলে পরে আমরা কি আসলে সেরকমভাবে নিজেদেরকে রক্ষা করতে পারবো? আমি মনে করি আমাদের দেশ ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে প্রচন্ড ঝুঁকিতে আছে। আমরা এই ধরনের যদি একটা বড় ধরনের ভূমিকম্প হয় এবং তার যদি মানে দীর্ঘ সময়ব্যাপী হয়, দ্যাট ইজ 1 মিনিটের মতো যদি কোনো ভূমিকম্পন অনুভূত হয় এবং সেটা মাত্রা যদি 5-6 উপরে থাকে,
তাহলে ঢাকা শহরে আমাদের সিডিএমপি মানে কম্প্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি একটা পরিসংখ্যানে দেখা গেছে যে আমাদের প্রায় 30-40% বিল্ডিং কিন্তু কলাপস করবে। ইভেন সামটাইমস আমাদের যে ভূমিকম্পের ফলে যে প্রবলেমটা হবে, মানে আমাদের ভবন ধসের চেয়েও বড় হবে আমাদের মাটির নিচে যে গ্যাসের লাইন, বিদ্যুতের লাইন, পানির লাইন, সেগুলিতে কিন্তু মানে ভেঙে বা এগুলি ছিঁড়ে অথবা গ্যাসের লাইন ব্রেকডাউন হয়ে যে যে ঘটনাটা ঘটবে, যে আগুন বা বিদ্যুৎ বা পানির যে সমস্যাটা হবে, সেটা আরো ব্যাপক। তো সঙ্গত কারণে আপনি আমাদের যে প্রসঙ্গটি তুলেছেন, contingency এখানে আমরা এর আগে অনেক অতিথি এবং বিশেষজ্ঞদের সাথে কথা বলেছিলাম, তারাও এই কথাটি বলছিলেন যে বাংলাদেশের মানুষ ভূমিকম্পে যদি আক্রান্ত হয় তাহলে যতটা না চাপা পড়ে মারা যাওয়ার সম্ভাবনা বেশি, তার থেকে আগুনে পড়ে, অর্থাৎ এই যে এই ধরনের গ্যাসের লাইনের বিষয়টি রয়েছে, ইলেকট্রিক তারের বিষয় রয়েছে, সেই ভাবে আসলে মারা যাওয়ার সংখ্যাটি আসলে বেশি। এখন এইটি এবং এটা ফায়ার ফাইটারদের সাথেও আমরা যখন কথা বলি তখনও তারা এই ধরনের তথ্য দিয়ে থাকেন। সেই জায়গায় আমরা নগরের যে নানা ধরনের উন্নয়নমূলক কাজ করি, পরিকল্পনা সাজাই নগরকে সুন্দর করবার জন্য, কেউ কেউ তো আমরা বলি যে মাটির নিচ দিয়েই এই ধরনের তারগুলো গেলে পরে, পাইপগুলো গেলে পরে শহর সুন্দর হবে দেখতে, কারণ আমাদের নানা ধরনের অব্যবস্থাপনার কারণেই হয়তো এই কথাগুলো বলা হয়। কিন্তু দুর্ঘটনা হলে পরে এইগুলো কিভাবে মোকাবেলা করা যাবে সেগুলো নিয়ে পরিকল্পনা আসলে আদৌ আমাদের থাকে কিনা? না, আমাদের এই মুহূর্তে যদি আমরা দেখি আমাদের গ্যাসের ক্রাইসিস, কিন্তু আমরা বাসাবাড়িতে যে পাইপলাইনের মাধ্যমে গ্যাস দিচ্ছি সেটা কিন্তু এক ধরনের অপচয় বলবো। হ্যাঁ, মানে আমরা যে মূল্যে গ্যাসটা নিই তার চেয়ে অনেক বেশি মূল্য লাগে এটা ইনফ্রাস্ট্রাকচার এবং সার্কুলেশনে, এটা একটা দিক। আর অপচয় তো আছেই। এই অর্থ যদি বলি, আর ঝুঁকির অর্থেও যদি এটাকে যোগ করি, যে আমাদের আর্থকোয়েক ঝুঁকি যেহেতু আছে এই সিটিতে, সিলেট সিটিতে, চট্টগ্রাম সিটিতে, এইগুলা সিটিতে আমাদের পাইপলাইনের মাধ্যমে গ্যাস দেওয়া থেকে আমাদের নিরুৎসাহিত করে আমাদের বোতলজাত গ্যাস দেওয়াটাই সমুচিত। এর পাশাপাশি আমাদের বিদ্যুতের লাইন কিন্তু মাটির নিচ দিয়ে নেওয়া যায় না তা না, কিন্তু আধুনিক যে ব্যবস্থাপনা আছে, যে কোনো একটি দুর্ঘটনা ঘটলে সেগুলির যে আপনার বিদ্যুৎ পরিচালনা করার যে আপনার গ্রিড আছে, অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে বিদ্যুৎ পরিচালনা। কিন্তু গ্যাসের তো অটোমেটিক বন্ধ করা যায় না। সঙ্গত কারণে বিদ্যুতের ফায়ার বা গ্যাসের ফায়ারে আমাদের কিন্তু দুর্যোগ প্রবণ এলাকাটা পুড়ে ছাই হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আর পাশাপাশি আমাদের রোড নেটওয়ার্ক আমরা উদ্ধার করব কি? আমাদের রাস্তাঘাট কন্টিনজেন্সি প্ল্যানে যে পরিমাণ, হ্যাঁ, যে পরিমাণ খোলা জায়গা, জি, ইভেন আপনি রাস্তায় নামলেও কিন্তু মারা পড়বে একদম। হ্যাঁ, সেটাই, কারণ বিল্ডিং গুলো ভেঙে তো আসলে রাস্তায় পড়বে, কারণ আমাদের তো কিছু। হ্যাঁ, জি, আপনি যে পদক্ষেপগুলোর কথা বললেন, নিঃসন্দেহে যুগান্তকারী উদ্যোগ নিতে হবে গভর্নমেন্টকে। এটার দুটো সমস্যা আছে, ফিনান্সিয়াল ইনভলভমেন্ট উইল বি ভেরি হাই। আপনি বাসাবাড়িতে আলাদা গ্যাসের লাইনের কথা বলেন আর শহর রিডিফাইন করার কথা বলেন, সেটা একটা। আর হচ্ছে একটা কালচার দাঁড়িয়ে গেছে, আমরা চট করে এই পরিবর্তনগুলো আনতে চাই না, ইভেন ইফ ইট ইজ নট সো এক্সপেন্সিভ। কালচারাল কারণে আমরা চট করে এই পরিবর্তনগুলো আনতে চাই না। এই বিষয়ে আপনার পরামর্শ কি থাকবে? আমাদের সবচেয়ে বড় জিনিস হলো কি, আমাদের আপনি যে কোনো ধরেন একটা দেশের একটা ব্যাপক পরিবর্তন চাই সিস্টেমের, সেই পরিবর্তনটা কারা জনগণকে পার্সু করবে? আমাদের পলিটিক্যাল পার্টিগুলিরই কিন্তু সংগঠনগুলা রুট লেভেলে থাকে। আমরা যখন কোনো একটা সিদ্ধান্ত নিব, সেটা যদি অল পার্টিজ, আমাদের যেটা বলি রাজনৈতিক সদিচ্ছার জায়গা থেকে সকল পার্টি মিলে আমাদের আভ্যন্তরীণ ভালো মন্দগুলি যদি একমত হয়ে সিদ্ধান্ত নিই আর পলিটিক্যাল পার্টিজের মধ্য দিয়ে সেটাকে ট্রান্সমিট করি সোসাইটিতে, তাহলে এটা খুবই ভালোভাবে আমরা কিন্তু পালন করতে পারবো। দিন শেষে আসলে আমাদের মতো দেশে যে আটকায় সেই রাজনীতির দিকেই, যে রাজনৈতিক ব্যক্তিত্ব বা রাজনৈতিক সংগঠনগুলো যদি আসলে এখানে সরকারের নানা বিষয়গুলো এবং সামাজিক কাজগুলো আসলে যদি গুছিয়ে করতে পারতো, তাহলে হয়তো সাধারণ মানুষের অনেক উপকার হতো। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর জামালউদ্দিন রুল। আবারও নিশ্চয়ই কথা হবে, এবং সেটি নিশ্চয়ই কোনো দুর্যোগপূর্ণ কোনো ঘটনা ঘটবে, এবং একই সাথে কাজী মঈনুদ্দিন, আপনার সাথেও নিশ্চয়ই আগামীতে নানা বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ হবে। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদের সাথেও নিশ্চয়ই আবার কথা হবে। আজকের মতো শেষ করছি ৭১ জার্নাল। দেখা হবে আবার।